class এবং PDF file. So welcome to you all in this class. First of all, I'm going to talk about practical use of preposition. যারা স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে চান, আমি আবারও বলছি, এই প্রেপোজিশনের সঠিক ব্যবহার বা প্র্যাকটিক্যাল ব্যবহার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি কেউ এই প্রেপোজিশন বিভিন্ন বই থেকে পড়ে থাকেন, চর্চা করে থাকেন, আহ, অনেকেই মুখস্থ করতে হয়, তো মুখস্থ করে কিন্তু এটা কখনো ডেভেলপ করে রাখা সম্ভব না। মুখস্থ করে এটা কখনো ডেভেলপ করা যায় না। এই জন্য একটা কথা আমি বারবার বলি যে প্র্যাকটিক্যালি যদি আপনি এটাকে অ্যাডাপ্ট করতে পারেন, এটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, প্রিপজিশনটা কি, কিভাবে ডেভেলপ করতে হবে। আরেকটা কথা আমি বলি, আমার এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার বা জব হোল্ডার, আমি প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকি। আমি গ্রামার শেখাই আর স্পোকেন শেখাই, সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই কিভাবে স্পিকিং বা কনভারসেশনে করতে হয় আমি দেখিয়ে দিই। যারা এর আগে থেকে একদম শুরু থেকে আমার ফ্রি ক্লাসগুলো করে আসছেন, এর আগেও করেছেন, তারা জানেন আমি কিভাবে প্রত্যেকটা বিষয় পড়াই, বোঝাই, শেখাই। এছাড়া আমার পেইড কোর্সে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে অলরেডি। আর এই ফ্রি ক্লাসগুলো আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে ধারাবাহিকভাবে নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাস শেষে আপনারা রেকর্ডেড ক্লাস প্লাস PDF ফাইল, অর্থাৎ যে ডকুমেন্ট গুলো আছে, এগুলো আপনারা পাবেন। যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন, অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। তো দেখেন, প্রিপোজিশন নিয়ে আমি কথা বলি। এটা একটা পার্টস অফ স্পিচ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তার ভিতর একটা হচ্ছে এই প্রেপোজিশন। তো এদের ডিটেলস ব্যবহারটা আমি প্র্যাকটিক্যালি আজ দেখাবো। লাস্ট পর্যন্ত থাকেন, আশা করি আজকের এই ক্লাসের পর প্রেপোজিশন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এরপর আমরা প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন নিয়ে কথা বলবো। সো প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। ডেফিনেশনটা কি? অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। দেখেন বিষয়টা কেমন। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, বিভিন্ন অর্নামেন্ট দিলে সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যাওয়া নতুন বউকে সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। আমি আবারও বলছি, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। পূর্বে অবস্থান, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ একটা প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যে বসে কোথায়, এদের প্লেস বা অবস্থানটা কোথায়, আপনাকে এটা একটু বুঝতে হবে। দেখেন, আমি এর আগেও যারা আমার ক্লাসগুলো করেছেন, আমি প্রত্যেকটা ক্লাসে এটা আমি বলে থাকি প্রায়, যে একটা সেন্টেন্স বা বাক্য তৈরির একটা প্রধান স্ট্রাকচার আছে, একটা মেইন স্ট্রাকচার আছে। সেটা কি? সাবজেক্ট। First of all, for making any kinds of English sentences, you need a subject. In the place of subject, you have to put noun or pronoun. সাবজেক্টের জায়গায় আপনাকে নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের যে জায়গাটা, এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকে। বাট অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এই এক্সটেনশনের জায়গাতে মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউনই থাকে। ঠিক তার আগে এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করা, ঠিক এইরকম একটা পজিশনে মূলত প্রেপোজিশন থাকে। বা আমি যদি বলি এখানে না, আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এই যে এক্সটেনশন, ঠিক এর আগে মানে ভার্বের পরে এবং এই এক্সটেনশনের আগে মূলত এইরকম একটা জায়গায় একটা বাক্যে প্রেপোজিশন গুলোকে দেখা যায় বা থাকে। প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো, যেমন দেখেন, হি গোস টু স্কুল, তাহলে এই যে টুটা একটা প্রেপোজিশন, এটা ভার্বের পরে বসছে না। উই লিভ অন রাইস, এই অনটা একটা প্রেপোজিশন। আই কাম ফ্রম ইউকে, এই ফ্রমটা একটা প্রেপোজিশন। তাহলে এগুলো কোথায় বসছে? এই পাশে নাউন, মানে নাউনের পূর্বে এবং ভার্বের পরে। মানে আগে আমাকে বুঝতে হবে আমি যেটা শিখছি সেটার বাক্যে প্লেসটা কোথায়, সেটার অবস্থানটা কোথায়। কি বলছি? ভার্বের পরে আর এই যে নাউনের আগে, নাউন বা প্রোনাউনের আগে মূলত এরকম একটা পজিশন বা জায়গায় প্রেপোজিশন বসে। আর এখানে ডেফিনেশনের কথা কি বলছে? এটা একটা বাক্যের অর্নামেন্ট বা অলংকার হিসেবে কাজ করে। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে ডেকোরেট করে, গর্জিয়াস করে তোলে, সাজসজ্জিত করে। এটার অলংকার বা অর্নামেন্ট হিসাবে কাজ করে। প্রেপোজিশন সঠিকভাবে ব্যবহার করতে না পারলে, এই যে ভার্বের পরের যে এক্সটেনশনের জায়গাটা, এই যে ফাংশনটা, এখানে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করেন বা নাউন প্রোনাউন ব্যবহার করেন, যেটাই হোক না কেন, প্রেপোজিশনের মাধ্যমেই মূলত শব্দ গুচ্ছ তৈরি হয়, শব্দের কানেকশনটা হয়, একটা শব্দের সাথে অন্য শব্দ কানেক্ট হয়। প্রেপোজিশন সঠিকভাবে না জানলে এটা কখনোই করা সম্ভব হবে না আপনার পক্ষে। সো
এই জায়গাটা আগে আপনাকে বুঝতে হবে। একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে প্রেপোজিশনের ব্যবহার জানাটা জরুরি। তো ফার্স্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেপোজিশনস ডিকশনারি। অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলোর আসলে অ্যাকচুয়াল কোনো অর্থ বা মানে হয় না, বাট মেইনলি কোন ধরনের অর্থগুলো এরা দিয়ে থাকে। আমার ক্লাসগুলো করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে এবং লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এতটুকু বলতে পারি, প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বুঝাবো প্রত্যেকটা বিষয়। প্রেপোজিশন সম্পর্কে কোনো ধরনের প্রবলেম বা সমস্যা আপনার থাকবে না। তো দেখেন, আহ আহ, প্রত্যেকটা প্রেপোজিশনের একদম নির্দিষ্ট কোনো অর্থ হয় না, বাট মেইনলি যে সেন্সে এই প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে বলবো। টু, এই টু হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত একটা ওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সম্পূর্ণ কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই টু যে এত বেশি ব্যবহার হয় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। অর্থাৎ কোন একটা দিকে যাওয়া বোঝাতে বা কারো প্রতি বা পর্যন্ত, প্রতি বা পর্যন্ত মানে হচ্ছে কারো কাছে আসা যাওয়া বোঝাতে মূলত ট্রু প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন হি কামস টু মি, সে আমার কাছে আসে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যায়। হি ইজ গোয়িং টু দ্য পার্ক, সে পার্কে যাচ্ছে। হি ইজ গোয়িং টু দ্য পার্ক। এখানে দেখেন টু এর পাশে আমি অবলিক দিয়ে আরেকটা ওয়ার্ড লিখছি টুয়ার্ডস। এই টুয়ার্ডসটা কেন লিখছি জানেন? এটা একটা প্রেপোজিশন, অনেকে এটা চেনে না বা জানে না, এটার সাথে অতটা ফ্যামিলিয়ার বা পরিচিত না। এটা হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। মানেটা কি? টু এবং টুয়ার্ডস দুটোই সেম ক্যাটাগরির প্রেপোজিশন, সেম থিংস কে ইন্ডিকেট করতে বসে থাকে। টু প্রেপোজিশন মূলত কোথায় বসে বলছি? কোন একটা দিকে যাওয়া বোঝাতে। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু মার্কেট। কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন হিসাবে বসে, এটা হচ্ছে এটার প্রধান ব্যবহার, মনে রাখবেন। কিন্তু টুয়ার্ডস নামের আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে ব্যবহৃত হয়। অনির্দিষ্ট গন্তব্য বা লক্ষ্য অর্জন মানে কি? মানে একটা জায়গায় আপনি যাচ্ছেন, একটা দিকে আপনি যাচ্ছেন, বাট সেই জায়গা, সেই দিকটা আপনার কাছে সার্টেইন না, নির্দিষ্ট না। যেমন সে স্কুলে যাচ্ছে না বলে আমি যদি বলি সে স্কুলের দিকে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে না বলে আমি যদি বলি সে বাজারের দিকে যাচ্ছে, সে পার্কে যাচ্ছে না বলে আমি যদি বলি সে পার্কের দিকে যাচ্ছে। আমি আজ সারা দিন বাসায় ঘুমায় আছি, সন্ধ্যার দিকে আমার মনে হচ্ছে কি সারা দিন তো ঘুমায় থাকলাম দিনের বেলা, আমি যদি এখন একটু বের হতে পারতাম হয়তো আমার ভালো লাগতো, আমার মনোটোনাস ফিল হতো না, ব্রেনটাকে, মাইন্ডটাকে আমি রিফ্রেশ করতে পারতাম। তো দেখি একটু বাজারের দিকে যাই, ঘুরে আসি, একটু পার্কের দিকে যাই। অর্থাৎ আমার ভালো লাগছে না তাই আমি বাসা থেকে বের হয়েছি, আমার বাসার পাশে একটা পার্ক আছে, সেই দিকে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমি পার্ক পর্যন্ত যেতেও পারি, নাও পারি, আমি মাঝপথে ফিরেও আসতে পারি। আমি যে সেখানে যাবই যাব এরকম কোনো কিছু বলছি না। যাওয়ার যে জায়গাটা আমার কাছে অনির্দিষ্ট, আনসার্টেইন, আমি বলছি আমি একটু পার্কের দিকে যাচ্ছি। আমরা বলি না এই একটু বাজারের দিকে যাচ্ছি, আমি বাজার পর্যন্ত যেতেও পারি, ভালো না লাগলে ফিরেও আসতে পারি। এইরকম সিচুয়েশন বা এরকম পজিশনে কোনো দিকে যাওয়া বোঝাতে টুয়ার্ডস এর ব্যবহার হয়। ইনস্টেড অফ টু ইউ ক্যান ইউজ টুয়ার্ডস। কেউ কি আমার কথাটা বুঝতে পারলেন? আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? এর থেকে ডিটেলস আর বোঝানো যায় না এটা। সো এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে নিতে হবে। ওকে, সো এই হচ্ছে 1 নম্বর ফাংশন। এরপর দেখেন অ্যাট। অ্যাট এর প্রধান ব্যবহার হচ্ছে দুইটা। দুইটা প্রধান ব্যবহার, দুইটা মনে রাখবেন। একটা হচ্ছে কোনো স্থান বা সময়কে ইন্ডিকেট করতে অ্যাট বসে। স্থান বা সময় মানে, সরি, মানে একটা হচ্ছে স্থান বা জায়গা, আর একটা হচ্ছে সময় বা টাইম। মানে সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, এটা প্রধান ব্যবহার, মনে রাখবেন। নির্দিষ্ট সময় বা ঘড়ির কাঁটা। এই যে আমি রাত 10টায় ক্লাস নিব, আমি যদি আপনাকে এরকম একটা নোটিশ ইংলিশে দেই, আমাকে এইভাবেই লিখতে হবে, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে সার্টেন টাইমের আগে অ্যাট বসে। সে সকাল 9টায় স্কুলে যায়, হি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock আর 9 a.m. অর্থাৎ 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, এরকম শার্প টাইম যদি থাকে, শার্প টাইম, নির্দিষ্ট সময়, তার আগে অ্যাট প্রেপোজিশন বসবে। এটা হচ্ছে অ্যাটের প্রধান ব্যবহার। আরেকটা হচ্ছে যে কোনো স্থান বা জায়গার পূর্বে, এই জায়গাটা তুলনামূলক ছোট জায়গা হয়। কোনো অডিটোরিয়াম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, অফিস, কোর্ট, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, ভিলেজ, city, any kinds of place, mainly a small place.
ছোট জায়গার আগে অ্যাট প্রিপজিশন বসে। যে কোনো জায়গাকে ইন্ডিকেট করতে আরেকটা প্রিপজিশনের ব্যবহার হয়, সেটা হচ্ছে ইন। বাট এই ইন হচ্ছে মূলত বড় জায়গার আগে বসে, কোনো ক্যাপিটাল অথবা কোনো বড় শহর অথবা কোনো দেশের আগে মূলত ইন বসে। অর্থাৎ সে লন্ডনে থাকে, হি লিভস ইন লন্ডন। আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। এই লন্ডন বা ঢাকা ক্যাপিটাল বা বড় শহর, বা হি লিভস ইন বাংলাদেশ। এরকম দেশের আগে, বড় রাজধানীর আগে, বড় শহরের আগে ইন প্রেপোজিশন বসে। বাট মোস্ট অফ দ্য টাইম কোনো প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে অ্যাট এর ব্যবহারটা হয়ে থাকে। ওকে, এতটুকু জাস্ট একটু মনে রাখেন। এছাড়া দেখেন, ইন প্রেপোজিশন খুব পাওয়ারফুল একটা প্রেপোজিশন। তাহলে অ্যাট এর ব্যবহার প্রধানত কয়টা বলছি? অ্যাট এর আরো কিছু ব্যবহার আছে, বাট মেইনলি এই দুইটা। একটা হচ্ছে সার্টেইন টাইম, নির্দিষ্ট সময়, আর একটা হচ্ছে স্থান বা সময়, যে কোনো জায়গাকে ইন্ডিকেট করতে অ্যাট বসে। ইনের ব্যবহারটা কোথায় হয় দেখেন, মাস বা বছর অর্থাৎ মান্থ বা ইয়ার, কোনো বড় স্থান, এটা তো বললাম, কোনো ভাষা বা বিষয়, আর কোনো কিছুর মধ্যে মানে ভিতরে বোঝাতে ইন বসে। মাস বা বছর, আমি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলাম, ইংলিশ কি জানেন? দেখেন, আই ওয়াজ বর্ন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। জানুয়ারি, আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। আমি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, and December. Any kinds of month. Before any kinds of month, you have to use in as a preposition. Okay? আর কি? বছরের আগে কোন সাল বা ইয়ার, সে 1990 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 1990। এরকম ভাবে মাস বা বছর, মান্থ অর ইয়ার, এর আগে ইন প্রেপোজিশন বসে। আবারও বলছি, মান্থ অর ইয়ার, মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে, মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে এক প্রেপোজিশন বসে। এরপর ইনের আরেকটা ব্যবহার হচ্ছে কোনো ভাষা বা বিষয়, সাবজেক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই চারটা বিষয় মনে রাখবেন, পাঁচটা টোটাল। বড় স্থান এক, ভাষা বা বিষয় দুই, মানে তিন টোটাল, মাস বা বছর চার পাঁচ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট। যেমন সে বাংলায় একটা কবিতা লিখেছিল, বা আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। দেখেন এই যে, আই রোট আ পোয়েম ইন বাংলা, ইন ইংলিশ। তো এরকম ভাবে যে কোনো সাবজেক্ট বা সরি যে কোনো ল্যাঙ্গুয়েজের আগে ইন প্রেপোজিশন বসানো যায়, অথবা বিষয় বা ভাষা। যেমন সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে, হি ইজ স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সে পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, হি ইজ স্টাডিং ইন পলিটিক্যাল সায়েন্স। আমরা অনেকেই আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ডিসক্রাইব করতে পারি না ইংলিশে। বিভিন্ন ভাইবা বোর্ডে গেলে, বিভিন্ন জায়গায় স্পিকিং করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা শোনে না, আপনাকে কথা বলতে হয় না। আই এম স্টাডিং, দেখেন এই যে একটা সেন্টেন্স, বিএসএস ইন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, এই যে জায়গাটা, এর আগে অ্যাড বসবে, আর সাবজেক্ট যেটা, যে সাবজেক্টে আপনি পড়ছেন, সেই সাবজেক্টের নামের আগে ইন প্রিপোজিশন বসবে। তো আপনারা যদি কেউ অনার্সে পড়েন, মাস্টার্সে পড়েন, রাইট নাও স্টাডি করছেন, তখন আপনি এইভাবে ডিসক্রাইব করতে পারেন। অনেকে এইগুলো পারে না, প্রিপোজিশন ঠিক রাখতে পারে না, উল্টা পাল্টা বলে। এরকম ভাবে বলে, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। দ্যাট ইজ কমপ্লিটলি রং। একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড ম্যাচ করলো না। কি বললাম? আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। নো, আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ কুমিল্লা। এই সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাতে হবে। আর প্রত্যেকটা সাবজেক্ট বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে থাকে, প্রোগ্রামের নামগুলো মেনশন করা ভালো। যেমন ইংলিশ, এটা একটা আর্টস এর সাবজেক্ট, মানবিক শাখার। তো I am studying BA, Bachelor of Arts in English at University of Dhaka, at University of Kuala। So এইভাবে আর কি এইগুলোকে মেনটেন করতে হয়। তো প্রেপোজিশনের সঠিক ব্যবহার, প্রপার ব্যবহার না জানলে এগুলোকে ভালোভাবে মেনটেন করা যায় না, শেখা যায় না। এই দেখেন, এই যে হি ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন, এগুলো কেন লিখলাম বোঝেন আপনারা? এগুলো কোন টেন্সে লেখা আছে এটা কি বুঝতে পারেন, ধরতে পারেন? দেখেন, ওয়াজ প্লাস বিআর থেকে বর্ন মানে জন্মগ্রহণ করা, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, নট অ্যাক্টিভ। এগুলো কিন্তু প্যাসিভ ভয়েস। এখন কেন প্যাসিভ ভয়েস হলো?
খোলা চোখে এগুলোকে দেখলে আপনার মনে হবে না যেটা প্যাসিভ ভয়েস। খোলা চোখে এটাকে দেখলে মনে হবে না এটা প্যাসিভ ভয়েস। বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিকের জন্মসাল প্রকাশ করতে হয়, ইংলিশে বলতে হয়, এটা প্যাসিভ মেনটেন করে বলতে হয়। কেন প্যাসিভ? এখানে তো কোনো বাই মি, বাই হিম, বাই হার নেই, আবার আই সাবজেক্ট, হি সাবজেক্ট, সাবজেক্ট অ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে প্যাসিভ কেন? আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, ইংলিশ কি বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 19, দেখেন, জাস্ট হি লিখি, আর অত বড় নাম কি করে লিখবো আমি? দেখেন, আমি যদি এরকম বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর, লিখে দিই রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন, দেখেন ওয়াজ বর্ন, ওয়াজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করেছিল। এবার আমি লিখলাম যে ইন 1861 সাল, 1861, ঠিক আছে। এবার আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিলেন, তখন আমাকে এরকম লিখতে হয় যে হি ডাই, মানে মারা যাওয়া না, ডাই এর পাস্ট ফর্ম ডাইড ইন 1941, 1941। দেখেন, ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ডাইড। এখানে কোনো ওয়াজ ওয়ার লিখিনি, বাট এখানে ওয়াজ বর্ন লিখছি। অর্থাৎ এই যে দুইটা বাক্য না, দুটোই পাস্ট টেন্সের, বাট এই যে ওয়াজ বর্ন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আর এই যে হি ডাইড ইন 1941, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম, ডাই থেকে ডাইড। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। হি ডু হি ডাস সে করে, হি ডিড সে করেছিল। হি ড্রাইভ সে চালায়, হি ড্রোভ সে চালিয়েছিল। সো এরকম। বাট এখানে কেন ওয়াজ বর্ন লিখলাম, এখানে কেন ওয়াজ ডাইড বা এগুলো কিছু লিখিনি? এই প্রশ্ন কি কখনো আপনাদের মনে আসে? এটা প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ জানেন? যে কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করে সে ইনঅ্যাক্টিভ থাকে, তার মা তাকে জন্ম দেয়, তার মায়ের পেট থেকে সে বের হয়। কথাটা বোঝেন, একটা মানুষ, একটা ব্যক্তি, যে কেউ জন্মগ্রহণ করার সময় সে কি অ্যাক্টিভ থাকে? না, সে প্যাসিভ থাকে, তাকে জন্ম দেওয়া হয়। কথাটা বোঝেন কিন্তু। এই জন্য যে কোনো কবি, লেখক, সাহিত্যিক, ইভেন নিজের জন্মসাল প্রকাশ করতে গেলেও প্যাসিভ ভয়েস মেনটেন করতে হয়। খোলা চোখে এটা দেখা যায় না। বাট একটা ব্যক্তি নিজে নিজে মারা যেতে পারে, নিজেই মারা যায়। আমার কথাটা বোঝেন, যদি কেউ তাকে মেরে ফেলে সেটা ভিন্ন কথা, বাট কারো জন্মসাল প্রকাশ করতে গেলে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা হয়। যে সেন্টেন্সটা খোলা চোখে দেখলে আপনার মনে হবে না সেটা প্যাসিভ, অনেকে জানেও না যেটা প্যাসিভ, বাট দেখে সেন্টেন্সের স্ট্রাকচার এরকম। দেখেন, এই যে আপনারা লাইভ ক্লাস করছেন, এই লাইভ ক্লাসের বেনিফিট এইটা। আমি পড়াচ্ছি আজকে প্রেপোজিশন, আপনি যদি একটা বই থেকে প্রেপোজিশনের চ্যাপ্টার পড়তেন, অধ্যায় পড়তেন, আপনি কি এই কথাগুলো শুনতে পারতেন? এই লেকচার গুলো আপনি পেতেন? পেতেন না। লাইভ ক্লাসের বেনিফিট এইটা। যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, একটু আগে আমি পেইড কোর্সে ক্লাস শেষ করেছি আপনাদের ক্লাস নেওয়ার আগে, এখানে অনেকেই আছেন, তারা জানেন কিভাবে ওপেন ডিসকাশন করেছি যে আপনার সমস্যা কোথায়, আপনি বলেন কেন আপনি পারছেন না, কোন জায়গায় আমাকে টাচ করতে হবে। টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ভাষা শেখা যায় না। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটা, আমি এখানে আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, বাট ওইখানে টু ওয়ে কমিউনিকেশন হয়। স্টুডেন্টরা কোশ্চেন করতে পারে, আমি অ্যান্সার দিতে পারি, তাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারে, সেটা সলভ করতে পারি। প্র্যাকটিক্যালি আমি দেখাতে পারি যে এই জায়গায় প্রবলেম, এই জায়গা থেকে এখানে ওভারকাম করতে হবে, তাহলে আপনি পারবেন। জাস্ট এতটুকু বললেই, এতটুকু ধরাই দিতে পারলেই যে কেউ ইংলিশে কথা বলতে পারে, এক্সপার্ট হতে পারে, সঠিক একটা গাইডলাইনে গেলে। সঠিক গাইডলাইনে না গেলে আপনার দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। তো এই বিষয়গুলো ডেভেলপ করার চেষ্টা করতে হবে। যাই হোক, তো আমি কি বলছিলাম, ইনের ব্যবহার কোথায়? মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়। এই এই ইন খুবই পাওয়ারফুল একটা প্রেপোজিশন, এটা আপনারা মনে রাখবেন। কথা ক্লিয়ার? আমি যে কথাটা বললাম আপনারা কি এটা বুঝতে পারছেন যে কারো জন্মসাল প্যাসিভ ভয়েস দ্বারা প্রকাশ করা হয়? এটা কি বুঝতে পারছেন আমি যেটা বলছি? প্যাসিভ ভয়েস, হ্যাঁ, ওয়াজ বর্ন। কথা শোনা যাচ্ছে আমার? ওকে। সো এরপর দেখেন, আমি আরেকটু সামনের দিকে যাই। এরপর দেখেন, যেগুলো সহজ বা এক কথায় হয়ে যায় সেটা নিয়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যেটা গুরুত্বপূর্ণ, যে প্রিপোজিশন গুলো বিভিন্ন সেন্সে বিভিন্ন টাইমে ব্যবহার হয়, সেটার উপরে আপনাদের মেইনলি ফোকাসটা করতে হবে। সো এরপর দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশ কি হবে? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, যদি এরকম বলি তাহলে কি হবে? ডিভাইড দ্য আপেল
আমাং রহিম করিম and জসিম, অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু বোঝাতে, বিটুইন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে কিসের ব্যবহার হয়? আমাং। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। দেখেন অন স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে ব্যবহৃত হয়। দেখেন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। অথবা কোনো বার বা তারিখের আগে অন বসে, কোথায় বসে বলছি? স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে ব্যবহার হয়। অথবা কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। কেমন সেটা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন আমার কথাগুলো। এটা সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে তিনটা প্রেপোজিশন আছে পরপর, দেখেন অ্যাবাভ অ্যান্ড ওভার। সহজ কথা যদি বলি, এই তিনটা প্রেপোজিশনেরই কমন মিনিং হচ্ছে উপরে, মানে অন মানে উপরে, অ্যাবাভ এর বাংলা অর্থ উপরে, ওভার মানে উপরে। বাট পার্থক্যটা কি জানেন? বলছে যে অবজেক্টকে স্পর্শ করে যদি কোনো কিছু উপরে থাকে তাহলে অনের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে অ্যাবাভ এর ব্যবহারটা হয়। আবার বলছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ এর ব্যবহার হয়। আর অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় কোনো কিছু থাকলে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটি পানির বোতল আছে, একটি ল্যাপটপ আছে, একটি মোবাইল আছে, একটি ডেস্কটপ আছে। এই যেগুলো আছে সবগুলো কি টেবিলের উপর আছে না? টেবিলকে স্পর্শ করেই তো আছে। সো আই ক্যান সে দ্যাট দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য ডেস্কটপ ইজ অন মাই টেবল, দ্য বোটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল, দ্য মোবাইল ইজ অন মাই টেবল। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ করে উপরে থাকলে। আর আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে, একটা এসি আছে, একটা সিলিং ফ্যান আছে। কোথায় আছে বলছি? আমার মাথার উপর। এই যে লাইটটা আমার মাথার উপর আছে, একটা বাল্ব জ্বলতেছে, একটা ফ্যান আছে, একটা এসি আছে, এগুলো আমার মাথার উপর আছে বলছি। কোথায় বলছি বলেন তো? বলছি যে আমার মাথার উপর আছে, আমার মাথার সোজা উপরে আছে। তো এগুলো কি আমার মাথার সাথে টাচ করে আছে? না, ওই উপরে দেয়ালে ওয়ালে লাগানো। তাহলে অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে অ্যাবাভ এর ব্যবহার হয়। দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড। আর অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় যদি থাকে ওভার হয়। ওই ফ্যানটা যদি ঘুরতে থাকে, চলতে থাকে, দ্য সিলিং ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, আমার মাথার উপর ঘুরছে। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, মনে করেন একটা গাছ, এর উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। এইমাত্র প্লেনটা মাটির উপর দিয়ে উড়ে চলে গেল। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড। এইভাবে ক্রিকেট খেলা যখন হয় কমেন্ট্রিতে বলে, দেখবেন কোনো ব্যাটসম্যান যদি ছয় মারে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কেন বলে জানেন? ওই ব্যাটসম্যান যখন বলটাকে হিট করে, বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে উপরে একটা গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা থাকলে মূলত ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। যদি মানে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে এই প্রেপোজিশন থেকে যদি কোনো কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটা থেকে আসে, এই জায়গাটা। হ্যাঁ, মনে করেন এরকম একটা সেন্টেন্স থাকলো যে দ্য বার্ডস, BIRDS, আর ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং, এবার ড্যাশ দ্য ট্রি। এখন আপনি কি বসাবেন? এখানে অপশন থাকলো যে অন, এরপর হচ্ছে অ্যাবভ, আর হচ্ছে ওভার। তো আপনাকে এভাবে বসাতে হবে যে দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, এতটুকু আপনারা একটু মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এর থেকে ডিটেলসে বোঝানো যায় না, বাট ভেবে দেখেন এই প্রিপোজিশনের চ্যাপ্টার আপনি যদি কোনো একটা বই থেকে পড়তেন, একটা বইতে আপনি এরকম ওয়ার্ড পেতেন, এরকম লেখা পেতেন, আপনি কি করতেন? এগেইনস্ট মানে বিরুদ্ধে, বিফোর মানে আগে, অন কোনো স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, বার বা তারিখের পূর্বে অন বসে, স্থির বস্তু স্পর্শ না করে বোঝাতে অ্যাবাব বসে, চলমান বস্তু স্পর্শ না করে বোঝাতে ওভার বসে। আপনি কি সেন্সটা বুঝতে পারতেন? ভেবে দেখেন তো। আপনি ওয়ার্ড দেখতেন, বাংলা দেখতেন, বাংলা পড়ে চলে যেতেন, মুখস্থ করার চেষ্টা করতেন। এভাবে কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়?
বই পড়ে কি ভাষা শেখা যায়? যদি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে না পারেন, প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে না পারেন, প্র্যাকটিক্যালি যদি ইমাজিন করতে না পারেন। বাট এই যে তিনটা ওয়ার্ডের কথা আমি বলে দিলাম, আপনারা যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আপনারা যদি আমার ক্লাসগুলো ভালোবাসেন, ফোকাস করতে পারেন, মনোযোগ দিতে পারেন এখানে, জীবনে কোনোদিন এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার আপনি ভুলবেন না। কারণ আমি তো আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে উদাহরণ দিয়ে সবকিছু বুঝিয়ে আমি আপনাকে বললাম। কেউ কি বুঝতে পারছেন আমি কি বলছি? বই দেখে পড়া আর একটা ক্লাস করা, লেকচার দেখা, প্র্যাকটিক্যালি ডেভেলপ করা, অনেক ডিফারেন্স। বোঝা গেল? কথা শোনা যায় নাকি আমি শুধু বক বক করে যাচ্ছি? আপনারা কি শুনতে পারছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো দেখেন, এগুলো নিতে হবে। আপনি যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, এই ছোট ছোট জায়গা ডেভেলপ করার মাধ্যমে, আবারও বলছি, রিপিট ইট, এই ছোট ছোট জায়গা ডেভেলপ করার মাধ্যমে অনেক বেশি কনফিডেন্ট পাওয়া যায় কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু লিখতে গেলে। বাট এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে যেটাই লিখতে যাবেন, যেটাই বলতে যাবেন, আপনি কনফিডেন্ট পাবেন না। প্রত্যেকটা জায়গায় ডাউট ফিল করবেন ইংলিশে কিছু লিখতে গেলে বা বলতে গেলে। ভেবে দেখেন, এটা হয়ে থাকে, আমি এরকম একটা সেন্টেন্স বলতেছি, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, গ্রামারে কি মিস্টেক হয়ে গেল না কি হলো, এরকম ভুল হয়ে যায়। বাট এইসব জায়গাগুলো ডেভেলপ করতে পারলে কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়। এরপর দেখেন, ওভারের আরো কিছু ব্যবহার আছে, যেমন সমগ্র অর্থে, যেমন আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। কর্তৃত্ব আরোপ অর্থে, কর্তৃত্ব আরোপ মানে কি, কারোর উপর জোর খাটানো। যেমন আহ, আপনি একটা বাসায় ভাড়া থাকেন, হ্যাঁ, এখন আপনার বাসার মালিক আপনাকে কিছু রেস্ট্রিকশন দিল যে ছাদে ওঠা যাবে না, ছাদে কাপড় নাড়া যাবে না, এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকলো। এখন আপনি বলছেন যে বাসার মালিক আমার উপর অনেক নিয়ম জারি করেছে, অনেক রুলস চাপিয়ে দিয়েছে। এটা এরকম ভাবে বলা যায় যে দ্য অনার অব দ্য হাউস, এই বাড়ির মালিক, ইম্পোজড মেনি রুলস ওভার মি। এই যে ওভার মি মানে আমার উপর, এটাকে বলা হয় কর্তৃত্ব আরোপ করতে ওভারের ব্যবহার। প্র্যাকটিক্যাল সেন্সে বুঝতে হয়, তাহলে ধরে রাখা যায়। বিপরীত পাশে বোঝায়, বিপরীত পাশে কেমন? মনে করেন আপনি একজনকে খুঁজতে যাবেন, নতুন একটা গ্রামে গেলেন রহিমকে খুঁজতে। জাস্ট সাপোজ ধরেন, আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, এখানে রহিম কোথায় বাস করে, এই গ্রামে রহিমের বাড়ি কোথায়, হ্যাঁ, হোয়ার ডাজ রহিম লিভ হিয়ার। এখন রহিমের কোন একটা নেইবার্স বা প্রতিবেশী আপনাকে উত্তর দিচ্ছে যে রহিম তো ওই নদীর ওই পার বাস করে, ওরা তো খালের ওপার থাকে, ওরা তো ওই ব্রিজের ওই পার থাকে। মনে করেন তার বাড়ির পাশে একটা খাল, একটা নদী, তার ওই পার রহিমদের বাড়ি। তাহলে এই কথাটা কিভাবে বলছে? যে রহিম লিভস ওভার দ্য খানাল, ওভার দ্য রিভার, দে লিভ ওভার দ্য ব্রিজ। অর্থাৎ বিপরীত পাশে, অন্য পাশে। আপনি একটা জায়গায় গেছেন, তার কাছে জিজ্ঞাসা করতেছেন এদের বাড়ি কোথায়, সে বলছে না তো ওই পারে থাকে। আমরা বলি না ওই পারে তাদের বাড়ি, ওই পার মানে কি, উল্টা পাশে, আমার বাড়ির উল্টা দিকে। সো ওভারের ব্যবহার করে এটা করতে হয়। সেই জন্য বলছে বিপরীত বা অন্য পাশে বোঝাতেও ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। সো এইভাবে প্র্যাকটিক্যালি যদি ভাষাটাকে ডেভেলপ করতে পারেন, আপনি কেন ভুলবেন? আন্ডার মানে নিচে, বিলো মানে অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝা, বিহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে সীমানার বাইরে, সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে। বিষয়গুলো মানে প্র্যাকটিক্যালি বোঝালে অনেক আলোচনা থাকে এখানে, আমি ধীরে ধীরে বলবো আপনাদের। দেখেন এটা কেমন, এই বিয়ন্ডটা অনেকে জানেই না, এটা একটা প্রেপোজিশন। মনে করেন আপনি একটা বাইক কিনতে গেছেন, এখন আপনি আহ, দামি একটা বাইক পছন্দ করছেন, ফর এক্সাম্পল কি গাড়ি, MT-15 ভার্সন 2, যার দাম 5.5 লাখ টাকা। এখন আপনার কাছে অত বাজেট নেই, আপনি বাজারে গিয়ে বলছেন, ইয়ামার শোরুমে গিয়ে বলছেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড মাই বাজেট। এই বাইকের দামটা, এই মূল্যটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কাছে এত টাকা নেই। একটা পোশাক কিনতে গেছেন, প্রাইস দেখে আপনি বলছেন যে দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। অর্থাৎ নির্দিষ্ট সময় পর, বা কি বলছে এখানে, কল্পনার বাইরে, সামর্থ্যের বাইরে থাকা বোঝাতে বিয়ন্ড এর ব্যবহার হয়। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, বা রূপ পরিবর্তিত হওয়া, বা দলে দলে ভাগ হওয়া। অর্থাৎ মনে করেন 5 জন একসাথে থাকে, এখন তারা আলাদা হয়ে গেল, দুইজন দুইজন করে আর একজন একা। তো আমি বললাম যে তারা তিনটা দলে ভাগ হয়ে গেল। দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। এই যে ইনটু থ্রি গ্রুপস,
তিনটা গ্রুপে ভাগ হয়ে গেল, এখানে ইনটু এর ব্যবহার হয়। এছাড়া বলছে প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, গতিশীল অবস্থায় প্রবেশ করতেছে। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, হঠাৎ করে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকে আসলো, এখানে ইনটু এর ব্যবহারটা হয়ে থাকে। উইথ মানে কোনো কিছুর সাথে বোঝায়, বাই মানে দ্বারা দিয়ে, ডিউরিং মানে ধরে বোঝায়, ফর মানে জন্য, অফ মানে বিচ্ছিন্ন অর্থ, মূল্যছাড় অর্থ। এখানে দুইটা অফ আছে, একটা হচ্ছে ও এফ অফ, মানে এর মানে এটা ষষ্ঠী বিভক্তি, কারো অধিকারে কোনো কিছু থাকা বা মালিকানায় থাকা বোঝায়। আর ও ডাবল এফ অফ মানে হচ্ছে যেটাকে আমরা বলি বন্ধ করা, ক্লোজ করা, অফ করা, স্টপ করা, সেটা হচ্ছে ও ডাবল এফ। দেখেন এই যে আপন, কোনো ভিত্তির উপর বোঝায়, উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপজিশন। যেমন নির্দিষ্ট একটা সময়ের ভিতরে, আমি বলছি যে আমি আপনাদের আজকের এই ক্লাসটি 1 ঘন্টার ভিতর সম্পন্ন করব, সো আই উইল কমপ্লিট দিস ক্লাস উইদিন 1 আওয়ার। এরকম একটা সার্টেন টাইমের ভিতর কোনো কাজ সম্পন্ন করে ফেলা, কমপ্লিট করে ফেলা, এখানে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন ওই যে একটা ফার্স্টে বলছিলাম যে আমি সারাদিন বাসায় শুয়ে আছি, আমার ভাল লাগতেছে না, একটু বাইরে বের হচ্ছি, আমি যদি বলি, মনে করেন আমি আমার আম্মুকে বলে যাচ্ছি যে মা আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কি বলবো? আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, নট টু। টুটা কি? নির্দিষ্ট দিকে বোঝাতে ব্যবহৃত হয়, টুয়ার্ডসটা হচ্ছে অনির্দিষ্ট দিকে। এবার আমি আবার বলছি যে আমি 20 মিনিটের ভিতর ফিরে আসবো, এই যে একটা টাইমের ভিতর কাজ কমপ্লিট করা। আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এখানে উইদিন প্রেপোজিশনে ব্যবহার হয়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, অলসো ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। ফ্রম মানে হতে বা থেকে, আর অফ মানে এর, কারো অধিকারে বোঝাতে ব্যবহৃত হয়। যাই হোক, এই যে প্রেপোজিশন গুলো বললাম, এই প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার এখন এখানে দেওয়া আছে নিচে, জাস্ট বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। ইট উইল ডিপেন্ড অন প্র্যাকটিস, আপনি এটা যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন, যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। মেইনলি প্রেপোজিশন গুলো যেখানে ব্যবহৃত হয়, যে প্রেপোজিশন গুলো ব্যবহৃত হয়, সেটা আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি, আলোচনা করেছি। বাট এগুলো যদি একটু নিজের মতো করে দেখেন, চর্চা করেন, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। তারপরে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, একটু এখানে বোঝার চেষ্টা করেন। এই পর্যন্ত যে কথাগুলো বললাম আপনারা কি বুঝতে পারছেন প্রেপোজিশন সম্পর্কে? মানে আমরা যদি গতানুগতিক ধারায় মুখস্থ করে যাই, গতানুগতিক ধারায় মুখস্থ করে গেলে কখনোই এগুলোকে ধরে রাখা সম্ভব না, আপনি কখনোই ধরে রাখতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। বাট যদি প্র্যাকটিক্যালি শেখেন, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে পারেন, প্র্যাকটিক্যালি ইমাজিন করতে পারেন, এই যে প্রত্যেকটা প্রেপোজিশন পড়ানোর সাথে সাথে আমি কতগুলো করে এক্সাম্পল দিলাম, এটা যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এগুলোকে সত্যিকার অর্থে আপনার স্পিকিং বা কনভারসেশনের মধ্যে ব্যবহার করতে পারবেন। দেখেন, আপনারা ফ্রি ক্লাস করছেন, অনেকেই আছেন শুধু সারা জীবন এই ফ্রি ক্লাসই করে যান, এখান থেকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বা বেনিফিট পাওয়া ওইভাবে সম্ভব হয় না। কারণ আমি আজকে ক্লাস নিচ্ছি, আবার হয়তো 2 দিন পর বা 3 দিন পর নিব। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে থাকতে হয়। আমি যাদেরকে শেখাই অনেক পরিশ্রম করে শেখাই, অনেক পরিশ্রম করি। আমি বলি যে আমার সপ্তাহে 4 দিন ক্লাস, পারলে আমি সপ্তাহে 7 দিনই ক্লাস নিই। কারণ এটা চর্চার উপর ডিপেন্ড করে, আপনি একদিন গ্যাপ দেওয়া মানে অনেক দূর পিছিয়ে যাওয়া। আর বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে হয়তো আপনি শিখতেছেন, শিখতে পারবেন, দিন মাস বছর যেতে থাকবে, নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনাকেও শিখে যেতে হবে, নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরি ল্যাঙ্গুয়েজটা পারি বা জানি বা বুঝি। বাট একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে ডেভেলপ করলে কি হয়, বোঝা যায় যে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, এই ল্যাঙ্গুয়েজের ভিতর ঠিক কি আছে, আমাকে কতটুকু ডেভেলপ করতে হবে, কোন টপিকের পর কোন টপিক পড়তে হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড। আর ধারাবাহিকভাবে যখন আপনি শিখবেন, ধারাবাহিকভাবে যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন সবার সাথে, একটা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট আপনি পাবেন স্পিকিং করার। হ্যাঁ, ভুল হলে সেটা ধরিয়ে দেওয়ার একজন মেন্টর যখন আপনি পাবেন, তখনই প্রফেশনালিজমটা কাজ করে, প্রফেশনালিজমটা আসে। আপনারা আরো 10 জায়গায় ক্লাস করেন, 10টা টিচারের কাছে, অনেক ফেমাস টিচারের কাছে ক্লাস করেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার। এই যে প্রিপারেশনে আজকে আমি যতটুকু আমি পড়ালাম, আপনি 20,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোচিং এ ভর্তি হন, যত বড় টিচার আসুক, এর থেকে 1 বিন্দু কম ছাড়া বেশি আপনাকে বোঝাতে পারবে, পড়াতে পারবে? এই যা আমি বললাম, যত এক্সাম্পল আমি দিলাম, এর বাইরে কম ছাড়া 1 বিন্দু বেশি পড়াতে পারবে? আপনারা আরো 5 জায়গায় ক্লাস করে আসেন, আর আমার এই ফ্রি ক্লাস গুলো করে যান, পেইড কোর্সে আসতে হবে না। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। অনেকে আমার ক্লাস করতে পারে না,
ধৈর্য রাখতে পারে না, কারণ আমি একদম অরিজিন থেকে ল্যাঙ্গুয়েজটা শিখাই বা বোঝাই বা বোঝানোর চেষ্টা করি। সো এই হচ্ছে বিষয়। আমার কাছে পড়ে সে মাস্টার হতে পারবে, আমি এতটুকু বলতে পারি, সে এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবে, তার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবে। আমি সেভাবেই বুঝিয়ে দিই বা শিখিয়ে দিই। আমার ক্লাসগুলো তারাই বোঝে যারা 2 জায়গা 3 জায়গা 4 জায়গা থেকে ক্লাস করে এসছে, ধাক্কা খেয়ে আসছে, শেখার চেষ্টা করে আসছে, বাট শিখতে পারেনি, বুঝতে পারেনি। তারা যদি আমার ক্লাসগুলো করে কেউ একবার, সে কম্পেয়ার করতে পারবে, সে বুঝতে পারবে যে আমি সেখানে কি শিখছি। আমি কারো নাম বলছি না, কোথাও যাচ্ছি না, জাস্ট আপনি আমার ক্লাসগুলো দেখেন। কেন এতটা কনফিডেন্ট নিয়ে বলি? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে পড়াই। আমার ব্রেনের যতটুকু সক্ষমতা আছে, আহ আমি সর্বোচ্চটা দিয়ে আমি দেখানোর, বোঝানোর, শেখানোর চেষ্টা করি, যাতে করে এগুলো আপনারা নিতে পারেন, ধরে রাখতে পারেন। আমি অলওয়েজ লেকচার দেওয়ার সময় আমি চিন্তা করি যে আমি পড়াচ্ছি, আমি পড়তেছি, আমি শিখতেছি। আমি আপনাদেরকে ভাবি যে আমার সামনে যারা ক্লাস করতেছে, যারা আমার এই লেকচারটা শুনতেছে, তারা কেন এখানে আসছে, কেন আমার কথাগুলো শুনছে। তারা পারে না, তারা দুর্বল, তাদের শেখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। এই জন্য তাহলে যদি কেউ একদমই না পারে, তাকে কিভাবে পারাতে হবে? জাস্ট আমি বলে গেলাম যে জায়গার আগে অ্যাড বসে, এটা বললেই কি সে বুঝতে পারবে? না। তাহলে আর কত কথা বললে তার ব্রেইনে এটা ঢুকাই দেওয়া যেতে পারে? আমি কিন্তু অলওয়েজ নিজেকে সেই জায়গায় ভাবি যে আমি এটা মনে করেন মোটেই বুঝি না, মোটেই পারি না, কি হলে আমি পারবো, সেইটাই আমি আমাকে বোঝাই। এইটা করতে পারলে বোঝা যায় যে একটা স্টুডেন্ট কি চায়, তার দুর্বলতা কোথায়, তাকে আমাকে কতটুকু এফোর্ট দিতে হবে। তো আমি সেইটা দেই। যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান বা আসতে চান, আগামীকালকের ভিতরে আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলেও একদম শুরু থেকে ধারাবাহিকভাবে সবকিছু পাবেন। আগামীকাল চলে গেলে এরপর আর হবে না, আপনারা পারবেন না, এতটুকু আমি বলতে পারি। কারণ জাস্ট 2টা ক্লাস আমি নিয়েছি পেইড কোর্সের, এই 2টা ক্লাসের রেকর্ড আপনারা পাবেন। আগামীকাল থেকে করলেও একদম শুরু থেকে করতে পারবেন। তো দেখেন, প্রেপোজিশনের ব্যবহারগুলো এখানে এই পিডিএফটা আমি দিয়ে দিব। দেখেন, বাংলা দেওয়া আছে, ইংলিশ আছে, ইভেন এগুলো সব আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতেও ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয়, এই প্রেপোজিশনের প্রত্যেকটা ফাংশন এই বইটাতেও দেওয়া আছে। এটা কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এটা আমার, এই যে আমি যত লেকচার দেই, যা কিছু পড়াই, সবকিছু আমার এই বইটা থেকে আমি পড়ানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে আমি ডেভেলপ করিয়ে থাকি। তো দেখেন, এখানে আমি একটু বলি, এইগুলো প্র্যাকটিস করার বা শেখার কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক, কিছু টিপস এখানে আছে, যেগুলো আপনাদের মেনটেন করা প্রয়োজন বা উচিত বলে আমি মনে করি। যেমন দেখেন, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে। যেমন, হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। সে বাংলাদেশে, ঢাকায় বাস করে। তাহলে এরকম যে কোনো জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে, বাট বড় জায়গা হলে ইন বসে। এটা আমরা পেলাম একটা দিক। এবার দেখেন, বলছে নির্দিষ্ট সময় বোঝাতে, অর্থাৎ সার্টেন টাইম বা শার্প টাইমের আগে আমাদের অ্যাট প্রিপোজিশন বসে। আই গো টু স্কুল এট 9 AM। আমি সকাল 9টায় স্কুলে যাই। হি গোস টু ইউনিভার্সিটি এট 10 AM। সে সকাল 10টায় ইউনিভার্সিটিতে যায়। তো এই দুইটা তো আমি বলেছি। এর পরে এই অ্যাট এর 3টা ব্যবহার আছে। একটা হচ্ছে দূরত্ব বোঝাতে, দামের পূর্বে, আর বয়স বোঝাতে। যেমন, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার। ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। তাহলে এই যে একটা জায়গা, এটার আগে অ্যাট বসছে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার। সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। এবার দেখেন কি বলছে, দামের পূর্বে অ্যাট বসে। যেমন, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বলছে বয়স বোঝাতে অ্যাড বসে। কেমন বয়স? হি পাস্ট এসএসসি অ্যাট 16। মানে সে 16তে এসএসসি পাস করেছিল, সে 16 বছর বয়সে এসএসসি পাস করেছিল। হি পাস এইচএসসি অ্যাট 18। সে 18 বছর বয়সে এইচএসসি পাস করেছিল। সো হি পাস্ট এইচএসসি অ্যাট 18। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, হয়তো আমি জানি যে অ্যাট এর মেইন ব্যবহার দুইটা, সার্টেন টাইমের আগে আর ছোট জায়গার আগে। এর পরের 3টা দেখলাম নির্দিষ্ট সময়, দূরত্ব বোঝাতে, আর দামের পূর্বে, বয়স বোঝাতে। বাট এই জায়গাটাতে একটা বিষয় একটু ফোকাস করেন, মানে কি ধরনের স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করা যায়। এটা নির্দিষ্ট কোনো রুলস না বা কোনো নিয়মও কিন্তু না, কিন্তু একটু ফোকাস করেন। দেখেন, মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রেপোজিশনটা একটা নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে বসে। মানে আপনি ভুলে যান এই দূরত্ব, দাম বা বয়স। দেখেন তো, এই যে 9টা, তার আগে অ্যাড বসছে না 10। এই যে 200, 100, 50,
150, এই যে 16, 18, এগুলো সব কি সংখ্যাবাচক শব্দ না? নিউমেরিক ওয়ার্ড না? দেখেন তো ঠিক এর আগেই একটা বসছে কিনা মোস্ট অফ দা প্লেসে, জাস্ট এই একটা বাদে, ছোট স্থান শহর বা জায়গা বাদে অন্য সব জায়গাতে, মানে আপনি ভুলে যান যে দূরত্ব, দাম, বয়স। মোস্ট অফ দ্য টাইম অ্যাট প্রিপোজিশন এরকম একটা নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে বসে থাকে। এটা কোনো নিয়ম না, কোনো রুলস না, জাস্ট একটা হিন্ট আর কি আপনাদের দিলাম। So, এই ধরনের কিছু স্ট্র্যাটেজি বা কিছু টেকনিক ফলো করতে পারলেও অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, কনফিডেন্টের সাথে ল্যাঙ্গুয়েজ শেখা যায়, যেটা আমাদের কাছে আছে, আমার কাছে আছে। কারণ আমি পড়াই, শেখাই, জানি, আমি এটা নিয়ে চর্চা করি, রিসার্চ করি, এটা আমি বের করতে পারি, বুঝতে পারি। সো এই যে একজন মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজটা শেখা, ডেভেলপ করা, এটার বেনিফিট এইটাই। এরপর দেখেন অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মোবাইলটা টেবিলের উপর রাখো। ওই যে বললাম যে অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো কিছু থাকে, কিসে? আবার বলছে অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো কিছু থাকে। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। মানে অনের ব্যবহার কি কি আছে, অ্যাটের ব্যবহার কি কি আছে, ইনের ব্যবহার কি কি আছে, এটা তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন, আপনারা নিতে পারছেন যে এগুলোর ব্যবহার কোথায় হয় বা কি কি বা কিভাবে হয়। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু দেখেন এখানে আমি একটা বিষয় একটু লিখে দেখাই, যেটা আমার বাদ থেকে গেছে, আমি এটা প্রত্যেকটা ক্লাসেই দেখাই। সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে অ্যাট, ইন এবং অন, এই তিনটা প্রেপোজিশন মূলত টাইমকে মেনশন করার জন্য বসে। মানে আমি একটু বলি, একটা হেডলাইনে দেখেন, টাইম রিলেটেড প্রেপোজিশনস ইন ইংলিশ। ইংলিশে সময়কে মেনশন করার জন্য, ENGLISS, বা টাইমকে মেনশন করার জন্য মূলত এই প্রেপোজিশন গুলোর ব্যবহার হয়। PREPOSITION, সেটা কি আমি একটু আপনাদেরকে বলি। টাইম রিলেটেড প্রেপোজিশন গুলো কি? সেটা হচ্ছে এই অ্যাট, এই ইন, আর হচ্ছে অন। যেমন আবারও বলছি, সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। যেমন এই যে যে সেন্টেন্সটা বলি সেটাই লিখি, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 PM, আমি রাত 10টায় আপনাদের ক্লাস নেবো। এই যে যে কোনো ঘড়ির কাঁটা বা শার্প টাইমের আগে অ্যাট বসে, এটা আপনাদের আমি বলেছি অলরেডি। মনে রাখবেন মাস বা বছরের আগে ইন বসে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, বলতে পারবেন ইংরেজি কি? এগুলো প্যাসিভ ভয়েস, অনেকে প্যাসিভ রিলেটেড এই সেন্টেন্স গুলো ইংলিশে বলতে পারে না। দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। আমি যদি বলি যে ফেব্রুয়ারি মাসে মাতৃভাষা দিবস পালন করা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বলতে পারেন ইংলিশ কি? এগুলো সবই প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ব্যবহার শিখতে হয়। দেখেন আমি যদি বলি আমরা পালন করি, উই সেলিব্রেট, উই অবজার্ভ, বাট পালন করা হয় দেখেন এরকম, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড, ওবিএসসি আর ভিড ইজ অবজার্ভড ইন ফেব্রুয়ারি। দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড ইন ফেব্রুয়ারি। দেখছেন? তাহলে এই যে 1952 সালের আগে ইন বসছে, ফেব্রুয়ারি মাসের আগে ইন বসছে। বাট আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, যদি এরকম ডেট মেনশন করা থাকে, তখন কিন্তু আর ইন বসবে না, অন বসবে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি, অন 21 ফেব্রুয়ারি। এই যে ফাংশনটা, এইটা আপনাদেরকে বুঝতে হবে। এনি কাইন্ডস অফ ডে অর ডেট, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসবে। হি উইল কাম হিয়ার অন মানডে, সে এখানে সোমবার আসবে। এরকম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এনি কাইন্ডস অফ, ইভেন বার্থডে, অ্যানিভার্সারি ডে, যে কোনো ডে বা ডেট, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বলবে। অন, অনের কিন্তু অন্যান্য ব্যবহার আছে, যে অবজেক্টকে স্পর্শ করে উপরে বোঝায়, বা ইনের অন্যান্য ব্যবহার আছে, কিন্তু
আমি কি বলছি, অ্যাট এর অন্য ব্যবহার আছে, কিন্তু আমি কি বলছি, জাস্ট সময়কে মেনশন করার জন্য, টাইমকে মেনশন করার জন্য এই তিনটা প্রেপোজিশন মূলত ব্যবহৃত হয়, অ্যাট, ইন এবং অন। সো শার্প টাইম বা সার্টেন টাইমের আগে অ্যাট বসবে, মান্থ অর ইয়ার মাস বা বছরের আগে ইন বসবে, ডে অর ডেট বার বা তারিখের আগে অন বলবে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16 ডিসেম্বর। অর্থাৎ শুধু মাস থাকলে তার আগে ইন, বাট যদি তারিখ মেনশন করা থাকে, ডেট মেনশন করা থাকে, ইভেন কোনো বার ডে মেনশন করা থাকে, তাহলে ওয়ান। কেউ কি আমার এই জায়গাটা বা এই কথাগুলো বুঝতে পারছেন আমি কি বলছি? টাইম রিলেটেড প্রিপোজিশন, মাস বা বছরের আগে কি, ইন, ডে আর ডেট বার বা তারিখের আগে কি, অন, আর সার্টেন টাইম বা শার্প টাইম বা ঘড়ির কাঁটার আগে কি বসবে, অ্যাট। এই তিনটা হচ্ছে টাইম রিলেটেড প্রিপোজিশন। বোঝাতে পেরেছি? বুঝতে পারছেন? কেউ কিছু বোঝেন না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, দেখেন, তাহলে এই হচ্ছে টাইম রিলেটেড প্রেপোজিশন। সো এইভাবে এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, আপনারা নিজেরা একটু পড়বেন, একটু দেখবেন, নিজের মতো করে ডেভেলপ করার চেষ্টা করবেন, আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব, অনেক সহজ আর সিম্পল ভাবে লেখা আছে। আমার আমার লেখা যে বইটা আপনাদেরকে দেখালাম, এই বইটাতে আরো সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন এই প্রেপোজিশনের ব্যবহারগুলো দেওয়া আছে। দেখেন এই যে এটা হচ্ছে প্রেপোজিশনের চ্যাপ্টার, চ্যাপ্টার 7। প্রত্যেকটা প্রেপোজিশন, এই যে অনেকে বলে আপনার বইয়ের ভিতরে কি আছে, ভিতরে কিছু পৃষ্ঠা দেখতে চাই তারপর অর্ডার করতে চাই। হ্যাঁ, আমি যা পড়াই সেটাই আমার বইতে আছে, সবকিছু এই। এই দেখেন চ্যাপ্টার 7, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। দেখছেন এই যে প্রেপোজিশন ডিকশন, এই যে প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার বললাম না, সেটা ফার্স্টে এখানে সুন্দরভাবে লেখা আছে। এরপর প্রত্যেকটা প্রেপোজিশনে ব্যবহার দেওয়া আছে ইন ডিটেলসে। দেখেন ইউজ অফ অ্যাট, অন, ইন, সবকিছু অনেক সুন্দরভাবে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। জাস্ট আপনি যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। এবং প্র্যাকটিসটা করতে গেলে যেটা বললাম, প্র্যাকটিক্যালি করতে হবে, প্র্যাকটিক্যালি ইমাজিন করতে হবে, তাহলে বিষয়গুলোকে অনেক দ্রুত অনেক ভালোভাবে ডেভেলপ করা যায়। প্রত্যেকটা প্রিপোজিশন ডিটেলস দেওয়া আছে, আর অনেক কিছু আছে এখানে। তো যাই হোক, এইভাবে আপনার নিজেরা একটু করে ফেলবেন। তো এটা গেল একটা সাইড, একটা পার্ট। একটু ডেভেলপ করবেন। দেখেন ফর, ফর মানে কি, জন্য। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর এর ব্যবহার হয়, সেটা বলা আছে। তো যাই হোক, আপনারা নিজেরা একটু দেখবেন বা প্র্যাকটিস করবেন। আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো আপনাদের, এটা একটু দেখেন। এটা দেখার অনেক রিজন আছে বা অনেক কারণ আছে, কেন এটা দেখাচ্ছি বা কেন বলছি এটার কথা। আমাদের মাদার টাং বাংলা, মাতৃভাষা বাংলা। যখনই আপনি কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন ব্রেইন আগে বাংলাটা চলে আসে। এটা সাইকোলজিক্যাল থিংস। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন, কিভাবে আপনি এক্সপার্ট হবেন, এই ধরনের প্র্যাকটিক্যাল কিছু কনভারসেশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। কেন করতে হবে? আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, টেন্সের ফাংশন জানি, টেন্সের ডেফিনেশন জানি, ছোট ছোট সেন্টেন্স করতে পারি। বাট যখন প্র্যাকটিক্যালি কোনো বিষয়ের উপর স্পিকিং করতে বলা হয়, প্র্যাকটিক্যালি কোনো বিষয়ের উপর কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাওয়া হয়, তখন ইনস্ট্যান্টলি আমরা সেন্টেন্স মেক করতে পারি না, সেন্টেন্স তৈরি করতে পারি না। এই এই প্রবলেমটা কিন্তু প্রায় 90% স্টুডেন্টের থাকে, সেন্টেন্স ইনস্ট্যান্টলি তৈরি করতে পারার। সো কিভাবে আপনি সেটা পারবেন? এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল ইনফর্মাল কনভারসেশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই 5 থেকে 7টা কনভারসেশন আপনি প্র্যাকটিস করেন, অনেক ভালো একটা কনসেপ্ট আপনার চলে আসবে। যে কোনো কিছু বাংলায় ভাবলে আপনি ইংলিশে বলতে পারবেন। দেখেন রিনা এবং টিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রিনা বলছে, তোমার বাবা এখন কেমন আছে, ইংলিশ কি বলেন তো? অনেকে এই বাক্যটাই ইংলিশে বলতে পারে না। দেখেন, হাউ ইজ ইয়োর ফাদার নাও, হাউ ইজ ইয়োর ফাদার নাও। টিনা বলছে আগের চেয়ে ভালো, তাহলে আমরা এটা কি বলতে পারি, যে বেটার দেন বিফোর, বেটার দেন বিফোর। বাট পরের বাক্যটা একটু দেখেন, বলছে তাকে কে চিকিৎসা করছেন। দেখেন সেন্টেন্স বুঝে অ্যান্সার করতে হয়। এটা কোন টেন্স? কে চিকিৎসা করছেন, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি যদি বলি তাকে কে চিকিৎসা করেন, প্রেজেন্ট সিম্পল। কে চিকিৎসা করেছেন যদি থাকতো করেছেন, তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট। এটা করছেন মানে করিতেছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হু ইজ ট্রিটিং হিম,
চিকিৎসা করা ইংরেজি কিন্তু ট্রিট করা, ট্রিটমেন্ট বলি না, ওটা নাও। চিকিৎসা করছে, ভার হিসেবে ব্যবহার করছে, ট্রিট, ট্রিট থেকে ট্রিটিং, হু ইজ ট্রিটিং হিম, এই বাক্যটাই অনেকেই বলতে পারে না। সেই ধরনের সেন্টেন্স গুলো যদি আপনি বলতে অক্ষম হন, আপনাকে পারতে হবে, সক্ষম হতে হবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। হু ইজ ট্রিটিং হিম। এবার বলছে ডক্টর মান্না, বলছে তিনি কি বলছেন, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোশ্চেনটা কি? যদি থাকতো তিনি কি বলেছেন, তখন ইংলিশ কি হতো? প্রেজেন্ট পারফেক্টে যদি হতো তিনি কি বলেছেন, হোয়াট হ্যাজ হি সেইড, বলুন তো কি বলছি, হোয়াট হ্যাজ হি সেইড, হোয়াট হ্যাজ হি সেইড এর বাংলা অর্থ হচ্ছে তিনি কি বলেছেন, বাট এটা হচ্ছে তিনি কি বলছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে, হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন, তিনি কি বলছেন। দেখেন, ভাষা শিখবেন, ল্যাঙ্গুয়েজ শিখবেন, প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবেন, আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন। কঠিন কেন হবে, কষ্ট কেন মনে হবে? আমি যাদেরকেই পড়াই অনেক বেশি প্র্যাকটিক্যালি ডেভেলপ করানোর শেখানোর চেষ্টা করি। টিনা বলছে তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না, বাংলা বুঝতে হবে। এখানে দুটো ক্লজ আছে, বলেন তো কি বললাম, দুটো ক্লজ। ক্লজ মানে কি, দুটো আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব। তিনি বললেন যে, অর্থাৎ এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, কি হবে তাহলে, হি সেড দ্যাট, হি সেড দ্যাট তার যকৃৎ, যকৃৎ ইংরেজি কি, লিভার, অর্থাৎ হিজ লিভার, হিজ লিভার এবার কাজ করছে না, এটা কোন টেন্স, আগেটা পাস্ট সিম্পল, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কাজ করা কি, ওয়ার্ক বা ফাংশন করা, হিজ লিভার ইজ নট ওয়ার্কিং, অথবা ইজ নট, আপনি যদি এটা ব্যবহার করেন বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, ফাংশনিং প্রপারলি, প্রপারলি, এই প্রপারলি শব্দটা কি, এটা একটা অ্যাডভার্ব। তাহলে কি বলছি, তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না, বলতো কি বলছি, হি said that his liver is not functioning properly, he said that his liver is not working properly। এইভাবে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো ট্রান্সলেট করা শিখতে হবে, তাহলে সত্যিকার অর্থে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। আমরা এগুলো দেখি না, আমরা এগুলো করি না, শুধু রুলস আর স্ট্রাকচারের ভিতর বসে থাকি, তাহলে কি কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব? এবার কি বলছে দেখেন, এবার বলছে যে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, বলতে পারবেন এই বাক্যটার ইংরেজি কি, এনিওয়ান ক্যান সে দ্যাট, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? আপনাদের ভিতর কেউ একজন বলেন তো এটা ইংলিশে কি হতে পারে, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, বলেন তো কি হবে, এনিওয়ান ক্যান সে? পারবেন বলতে? দেখেন, এটা কোন টেন্স, আগে আমাকে এটা বুঝতে হবে। এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্টটা এভাবে বোঝা যাচ্ছে না, এখানে সাবজেক্ট কিন্তু ইউ হবে, মানে রিনা টিনাকে বলছে, তাহলে ওয়াই কি হবে, ওয়াই, এটা এটা ডাবল ইউএস ওয়ার্ড। এবার আর এন্ড ইউ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওয়াই আর এন্ড ইউ টেকিং হিম, নেওয়া ইংরেজি কি, টেক, সো ওয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল। দেখছেন সেন্টেন্সটা কেমন? দেখেন, বাংলা দেখলে আমার মনে হচ্ছে অনেক সহজ, খুব ইজি, বা আমি পারবো পারবো এই ধরনের কথা মনে হচ্ছে, বাট আপনি একটা সেন্টেন্স ইংলিশে করতে যান, আপনি ঘাবড়ে যাবেন, আপনার উল্টো পাল্টা মনে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কিভাবে করব। এটা কেন হয়? এটা আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না বলে এরকম হয়। সো তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, ওয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল, ওয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। ঘাবড়ে যাওয়া ইংরেজি কি জানেন, নার্ভাস হওয়া, অর্থাৎ হি সাবজেক্ট গেটস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সো হি গেটস নার্ভাস। এরপর হচ্ছে হাসপাতালের নাম শুনে, দেখেন মেইন সাবজেক্ট ভার্ব কোনটা, হি গেটস নার্ভাস, এটা কিন্তু মেইন সাবজেক্ট ভার্ব। এই যে হাসপাতালের নাম শুনলেই, এটা একটা ফ্রেজ বা ক্লজ আকারে আপনি বলতে পারেন, এইভাবে বলতে পারেন, হি গেটস নার্ভাস when he hears the name of hospital। তিনি হাসপাতালের নাম শুনলে ঘাবড়ে যান, অথবা বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, when he hears the name of hospital, অথবা বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, এরকম বলা যায়। দেখছেন, খুব সহজে করা যায়। বলছে তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, এটার ইংলিশ কি? অনেকে এই সেন্টেন্স গুলো সিম্পল বাট পারে না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা করিয়ে থাকি। দেখেন, ফর হাউ লং, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ইংলিশটা কি, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, বলছে গত 2 মাস, তাহলে হি হ্যাজ বিন ইল ফর লাস্ট 2 মান্থ।
হি হ্যাজ বিন ইল ফর লাস্ট 2 মান্থ। অসুস্থ আছেন। এবার দেখেন কি বলছে, কত সিম্পল। বলছে তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন হিজ ফেস, তার মুখ। এবার এই যে হয়ে গেছে কথাটা, এটার ইংরেজি কি জানেন? হ্যাজ। এখানে আপনি বিন বলতে পারেন, এখানে আপনি বিকাম বলতে পারেন। বিকাম মানে কি, হওয়া বোঝায় না? এখানে আপনি গেটের পাস্ট ফর্ম গটও বলতে পারেন। যে কোনো একটা, বি মানে হওয়া, এর পাস্ট ফর্ম বিন হয়েছে, বিকাম হয়েছে, গট হয়েছে, যে কোনো একটা রাখি। সো হিজ ফেস হ্যাজ বিন, হিজ ফেস হ্যাজ বিকাম, হিজ ফেস হ্যাজ গট। ফ্যাকাশ ইংরেজি কি? ফেড অথবা পেল, পি এল। এই পেল এটা একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে বিবর্ণ, ফ্যাকাশে। হিজ ফেস হ্যাজ বিন পেল। আমার মনে হয়, তাহলে কি হবে এটা? আই থিঙ্ক, আই থিঙ্ক, আই থিঙ্ক কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। তো এটা কি হবে? ইউ শুড, ইউ শুড কনসাল্ট, ইউ শুড সিও এন কনসাল্ট উইথ, WITH, উইথ আ স্পেশালিস্ট, SPECIALIST। কি বললাম বলেন তো? হিজ ফেস হ্যাজ বিকাম পেল, আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট উইথ এ স্পেশালিস্ট। কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ এটা মরালের সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এইভাবে এগুলো বুঝতে হয়। টিনা বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদক হয়। কি বলছে? জাস্ট এটা খুব সহজ, সিম্পলি আপনি করতে পারেন যে ফাদার জাস্ট বিলিভস ইন ডক্টর মান্না। ইন ডক্টর মানে ডক্টর মান্নাতেই, ডক্টর মান্নাকেই, হ্যাঁ, বিশ্বাস ডক্টর মান্না। ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। সামটাইমস কখনো কখনো, সামটাইমস এখানে বলছে ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। এটার ইংলিশ কেমন জানেন? বিলিভ ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন, বেটার দ্যান মেডিসিন। দেখেন আমি সেন্টেন্সটা কিভাবে বলছি, একটু বোঝেন। আমি বলছি যে sometimes, sometimes belief can work like miracle better than medicine। মানে মাঝে মাঝে ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়, বিশ্বাসটা বেশি কাজ করে। So, এই ফাংশনটা, এই বিষয়টা আপনাদেরকে একটু নিতে হবে, আপনাদেরকে একটু বুঝতে হবে। আপনারা যদি ল্যাঙ্গুয়েজটাকে সত্যিকার অর্থে ডেভেলপ করতে চান, ধারাবাহিকভাবে যদি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই ল্যাঙ্গুয়েজের কোর থিংসটা, একটা সেন্টেন্স পড়ে তার আমি অর্থ বুঝতে পারলাম কিনা, একটা সেন্টেন্স পড়ে তার সেন্স আমি নিতে পারলাম কিনা, একটা সেন্টেন্স পড়ে কোন টেন্সে লেখা আছে টাইমটা আমি ধরতে পারলাম কিনা, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে নিতে হবে। তা না হলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা সম্ভব নয়। রিনা বলছে তার ডাক্তার মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি? তাহলে এটা কোন টেন্স? টেন্স ধরতে হবে। হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইংলিশটা কি হবে? এরকম দেখেন, হ্যাজ হি শোন, হ্যাজ হি শোন মানে সি থেকে আসে, সরি শো ভার্ব থেকে আসে। সো হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট, has he shown any improvement in the treatment of Dr. Manna? Has he shown any improvement in the treatment of Dr. Manna? অর্থাৎ ডাক্তার মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি? হ্যাজ হি শোন এন ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? বলছে হ্যাঁ, তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। ইয়েস, বাট দেখেন এখানে ইংলিশটা কি হবে? হি সাবজেক্ট, ভার্বটা হচ্ছে নিডস টাইম, হি নিডস টাইম টু রিকভার, সম্পূর্ণ সুস্থ হতে, টু রিকভার ফুললি, হি নিডস টাইম রিকভার ফুললি। বলছে উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও। কাউকে কিছু নিতে দেওয়া, কাউকে কিছু করতে দেওয়া, লেট ভার্বের ব্যবহার হয়। এটার ইংলিশটা কি জানেন? এই ফাংশন গুলো আপনাকে ধরতে হবে। দেখেন, লেট হিম টেক অ্যানাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। বলুন তো কি বললাম? লেট হিম
টেক এর মানে হচ্ছে তাকে নিতে দাও। এরপর কি, এনাফ রেস্ট আফটার রিকভারিং, লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি, সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও। টিনা বলছে অবশ্যই, কেন নয়, অফকোর্স, ওয়াই নট। টিনা বলছে অনেকে সুস্থ হবার সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করে, পুনরায় অসুস্থ হয়ে পড়ে। দেখেন এই যে বাক্যটা, আপনি একবার করতে যান, আপনি প্রবলেম ফেস করবেন, আপনার মনে হবে কিভাবে করব, কোনটার পর কোনটা বসাবো। অনেকেই আছেন টেন্সের স্ট্রাকচার পড়ছেন, টেন্স ভালো জানেন, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রুলস স্ট্রাকচার পড়েছেন, মুখস্থ করেছেন, শিখেছেন, বাট এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসলে আপনি পারেন না, আপনি ঘাবড়ে যান। কেন? প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে। এই যে বাক্যটা দেখে আপনার মনে হচ্ছে কিভাবে করব, অনেকেই সুস্থ হবার সঙ্গে চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ শুরু করে আবার অসুস্থ হয়ে পড়ে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টেন্স, কিভাবে বসাবো, প্রবলেম হয় না? আমাদের হয়। দেখেন এই যে আমি আপনাদের করাচ্ছি না, আপনাদের কিন্তু ইজি মনে হচ্ছে, এরকম বাংলা বলতেছে এর ইংলিশ এরকম, এ তো সহজ। বাট আপনি নিজে একবার করতে যান, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। এটা আপনাদের করতে হবে, এটা আপনাদের ডেভেলপ করতে হবে। কিন্তু দেখেন আরেকটা কথা বলি, বাংলা থেকে ইংলিশ করা কিন্তু অনেকটা হার্ড, ইংলিশ থেকে বাংলা সহজ। বাট আমাদের মাথার টান কি, মাতৃভাষা বাংলা, প্রাইমারি লেভেলে, বেসিক লেভেলে কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে দেখবেন ব্রেইন আগে বাংলাটা চলে আসে এবং আমরা কনভার্ট করতে পারি। বাট একটা ইংলিশ পড়ে কিন্তু আপনি সেটা বাংলা বুঝতে পারবেন। আপনি ইংলিশে পড়েন, এটা এটা সহজ। যেমন দেখেন ওই সেম কথাটা আমি যদি এইখানে পড়ি, বলছে যে পেশেন্ট, দেখেন আফটার রিকভারিং মানে সুস্থ হওয়ার পর রোগীরা স্টার্ট ডুইং থিংস এগেইন মেডিকেল অ্যাডভাইস অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, অর্থাৎ মেডিকেল অ্যাডভাইসের বিরুদ্ধে কাজ করা শুরু করে এবং আবার আগের জায়গায় চলে যায়। তাহলে দেখছেন, পেশেন্ট আফটার রিকভারিং স্টার্ট ডুইং থিংস এগেইন মেডিকেল অ্যাডভাইস অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, মানে এটা দেখে আমরা কিন্তু সেন্সটা কেমন বুঝতে পারছি, বাট এই বাংলাটা দেখে আপনি ইংলিশ করতে যান, আপনার কাছে কঠিন লাগবে। তো এইটা হচ্ছে বিষয়। ইংলিশ থেকে বাংলা অনেকটা সহজ বা বোঝা যায়। বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, এনি রিস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ডক্টর, yes, he has recommended only liquid diet. Well, any service for me? No thanks. Do come up and on. এর মানে হচ্ছে মাঝে মধ্যে এসো, ডু কাম অফ অ্যান্ড অন। সো এই কথাগুলোই আপনি বাংলা থেকে ইংলিশে করেন। যেমন এই যে বলছে ডাক্তারবাবুর কোনো বিধিনিষেধ আছে কি, বলেন তো ইংলিশ কি? আমি এইমাত্র দেখালাম কিন্তু, বাট তারপরও দেখবেন আপনি করতে গেলে প্রবলেম ফেস করছেন বা হচ্ছে না, পারছেন না। হ্যাজ ডক্টর আপনি এভাবে বলতে পারেন, ইম্পোজড এনি রেস্ট্রিকশন, হ্যাজ ডক্টর ইম্পোজড এনি রেস্ট্রিকশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। বলছে হ্যাঁ, তিনি কেবল তরল পদার্থ খেতে বলেছেন। হি হ্যাজ জাস্ট সাজেস্ট suggested to take liquid diet. He has just suggested, or he has just said to take liquid diet. ওকে, আমি কি কিছু করতে পারি? ক্যান আই ডু সামথিং? নো, ধন্যবাদ, মাঝে মধ্যে আসুন, থ্যাংক ইউ, ডু কাম অফ অ্যান্ড অন। সো এই যে কথাগুলো বললাম, দেখেন সম্পূর্ণ প্রেজেন্টেশনটা, এটা কোনো ফর্মাল প্রেজেন্টেশন না, খুবই ইনফর্মাল, সরি, কনভারসেশন বা ডায়লগ। এই ধরনের ইনফর্মাল প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন সিচুয়েশনে হরহামেশা লিখি বা বলি, বাট ইংলিশে আমরা বলতে পারি না। যেদিন আপনি ইংলিশে বলতে সক্ষম হবেন, সেদিন আপনি ইংলিশ এক্সপার্ট। তো কবে আপনি পারবেন? তখনই পারবেন যখনই আপনি এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন চর্চা করবেন, যখন একটা সেন্টেন্স দেখে নিজে থেকে ভাববেন যে এটা কোন টেন্সে হবে, এটা সাবজেক্ট কি, ভার্বটা কোন ফর্মে বসাতে হবে। নিজে ভাবার চিন্তা না করলে, নিজে সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, বারবার আমি বলি। নিজে না দেখলে, সময় না দিলে কখনোই প্রবলেমটা বের করা যায় না, ফ্লুয়েন্সি নিয়ে আসা যায় না, এক্সপার্ট হওয়া যায় না, ডেভেলপ করা যায় না। এগুলো আমি করিয়ে থাকি, আপনাদের এগুলো করতেই হবে আপনি যদি এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে চান। দেখেন এটাই হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাবো, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ভাষা শেখা যায় না। তো যাই হোক, অনেক কথা বলছি, আমি লাস্ট বার বলে রাখি, আমার একদম সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ শুরু হয়েছে। এখনো পর্যন্ত যারা পেইড কোর্সে যুক্ত হতে চান, রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে, 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, বাট 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, এই সুযোগটাও থাকবে। 3 মাসের কোর্স, 3 মাসের থেকেও যদি বেশি সময় লাগে সেটাও পাবেন, তার জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা, বাট রেগুলারিটি মেনটেন করলে এর ভিতরেই ডেভেলপ করতে পারবেন। আর এত কিছু তো বলা লাগে না, আমি কিভাবে পড়াই, কিভাবে বোঝাই, কিভাবে শেখাই, বোঝানোর সক্ষমতা কতটুকু, সেটা আপনারা যারা রেগুলার ক্লাস করছেন, যারা দেখছেন, তারা জানেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন।
এবং যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকটা মেইন ব্যাচে জাস্ট 30 জন করে স্টুডেন্ট থাকবে। এভাবে ক্লাসগুলো রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা হাউস ওয়াইফ বা যারা বিজি লাইফ লিড করেন, দিনের বেলায় টাইম বের করতে পারেন না, তাদের জন্যই মূলত এই ক্লাসগুলো থাকে। এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো নিয়ে থাকে, এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন। আপনি যত দুর্বল হন, যত ইলিটারেট হন, ইংলিশে একদম মোটে কিছু না জানলেও আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন। আমি সেভাবেই ধরে ধরে একদম বেসিক থেকে আপনাকে শেখাবো। এখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। একটা কথা বারবার বলেছি, এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো ভাষা শেখার আগে এটা জানতে হবে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো, যেটা আপনারা এখান থেকে পাবেন। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসের ডেভেলপমেন্ট পাবেন। ফার্স্টে 10টা ক্লাস থাকবে গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পিকিং এর উপর, 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর, আইএলটিএস স্পিকিং কিউ কার্ড টপিকের উপর আমি আপনাদেরকে স্পিকিং প্র্যাকটিস করাবো। সেইভাবে যদি আমি করাই, ফার্স্টে গ্রামার, দেন স্পোকেন, দেন রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এই দুইটা নাম্বারে আপনারা বিকাশ, নগদ বা রকেটে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আমি এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, অ্যান্ড ইফ ইউ মেনটেন রেগুলারিটি, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে, অনেক ভালোভাবে দ্রুত ডেভেলপ করতে পারবে। তো যারা করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, 01997356957, অথবা 09386899196। আগামীকাল থেকে করলেও একদম শুরু থেকে পারবেন, তারপরে আর সময় থাকবে না, এতটুকু আমি বলতে পারি। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ আমি দিয়ে দিব। সি ইউ দ্য নেক্সট ক্লাস। কোনো কোশ্চেন যদি থাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দেন, আমি হোয়াটসঅ্যাপে থাকি, কথা বলবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ।